Assalamu alaikum, dear learners. Already we have completed our first preparatory test through online. So after completing our exam, now we have to start new course of our syllabus. So following this, I am here going to talk about practice of voice chains. Actually here I will discuss some exceptional changes or some uncommon changes of voice that is very difficult to you, and I will try to make you understand easily. So প্রিয় শিক্ষার্থী, যেটা আমি বলতে যাচ্ছি যে আজকে আমি তোমাদেরকে কিছু ব্যতিক্রমী ভয়েসগুলো দেখাবো যেগুলো প্রায় সময় বোর্ড কোশ্চেনে চলে আসে এবং সেগুলো তোমরা ঠিকমতো আনসার করতে পারো না। তো সেগুলোর মধ্যে কিছু আছে ইম্পারেটিভ, কিছু আছে অ্যাসার্টিভ। ইন্টারোগেটিভটা যদিও আমি এখানে আজকে দেখাচ্ছি না। তো ইম্পারেটিভ, যদি আমি ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে যাই তাহলে তোমাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি ইম্পারেটিভ সেন্টেন্সটা কী। তো ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি না জানো তাহলে আমি মনে করি তুমি সেটা বুঝতে পারবে না, সেটা কিভাবে গঠন করতে হয় সেটাও তুমি জানবে না। তো ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা আমি একটু সাইড দিয়ে লিখে দিচ্ছি যে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করা হয়। তো এখানে আমি অবজেক্ট লিখব, দুইটা অবজেক্ট থাকলে দুইটা, একটা থাকলে একটাই, অর্থাৎ মানে অবজেক্ট টু থাকলে এখানে অবজেক্ট টু লিখব, যেখানে ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট থাকে সেক্ষেত্রে আর কি। এরপরে আমি বি ভাগ ব্যবহার করব, এরপরে বি3, এরপর হচ্ছে ডট ডট ডট। মানে এখানে কি আমি ডট ডট রাখলাম কেন? এখানে বাই হতে পারে, টু হতে পারে, ফর হতে পারে এবং পরে আরেকটা অবজেক্ট হতে পারে যদি সেক্ষেত্রে অবজেক্ট থাকে। তো দেখো, পেন থ্রু দ্য লাইন, এই পেন থ্রু দ্য লাইনের মধ্যে আমরা খুঁজে পাচ্ছি অবজেক্ট কোনটা। তো মূলত এটা কোন ধরনের সেন্টেন্স? পেন থ্রু দ্য লাইন। অনেকেই চিন্তা করবে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু না, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। পেন থ্রু, এই পেন থ্রু অর্থ হচ্ছে কেটে দেয়া, মানে কোনো কিছু কেটে দেয়া, কেটে দেওয়া, ঠিক আছে? তাহলে কেটে দেওয়া, পেন থ্রু দ্য লাইন। যেমন ধরো আমি এই লাইনটার উপর যদি পেনটাকে থ্রো করি তাহলে লাইনটা কি অটোমেটিক কাটা হয়ে যাবে। এই জন্য বলা হয় পেন থ্রু দ্য লাইন, মানে লাইনটির মধ্য দিয়ে পেনটা নাও, অর্থাৎ পেনটাকে লাইনটা কেটে যাবে। তাহলে এটাকে আমি যদি প্যাসিভ করি তাহলে কিভাবে করব? অনেকেই এই পেনটা যে ভার্ব, এটা পেন যে ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সেটা অনেকের জানা নেই, তাই আমি এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি। তো প্রথমে আমি কি নিয়ে আসব? আমি লেট নিয়ে আসব। লেটের পরে যে অবজেক্ট, এই অবজেক্টটাকে নিয়ে আসব, লেট দ্য লাইন, লেট দ্য লাইন। এরপরে আমি বি নিয়ে আসব, বি। এরপরে ভার্ব, ভার্বের বি3 মানে পেন্ড, পেন্ড হবে, মানে এখানে ডাবল এন ইডি, বি পেন্ড থ্রো। অনেকে এখানে থ্রোটাকে ভার্ব মনে করে, কিন্তু থ্রোটা কিন্তু অ্যাকচুয়ালি ভার্ব না। থ্রোটা হচ্ছে পেনের পরে বসে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বসছে এবং সেটাকে গ্রুপ ভার্ব হিসেবে এটা অর্থ হয়ে গেছে কেটে দেওয়া। থ্রোটা যদি না থাকে তাহলে পেনটা কিন্তু কেটে দেওয়া অর্থ প্রকাশ করবে না। লেট দ্য লাইন বি পেন্ড থ্রো, অর্থাৎ এটার অর্থ হলো যে লাইনটি কেটে দেওয়া হোক। তেমনি দেখো, থ্রো দ্বারা আরেকটা হচ্ছে গো থ্রু দ্য বুক। গো থ্রু দ্য বুক মানে এখানে বইয়ের মধ্য দিয়ে যাওয়া এমন বোঝায় নাই, আসলে বইটি পড়ে শেষ করা অর্থে বুঝিয়েছে। মানে আমরা অনেক সময় যে গল্পের বইগুলো, যেমন নোবেল বা অন্যান্য ইন্টারেস্টিং যে বুক, যে বইগুলো আছে সেগুলো অন্তত একটানে বসে শেষ করি। তো এই ধরনের একটানা পড়ে শেষ করা অর্থে মানে গো থ্রু ইউজ করা হয়। এটাও একটা গ্রুপ ভার্ব।
তো এক্ষেত্রেও আমরা কি করব, তো আমরা আগের মতো লেট নিয়ে আসব, লেট, তারপর হচ্ছে এই অবজেক্টটা নিয়ে আসব, লেট দ্য বুক, তারপরে আমি বি নিয়ে আসব, বি, গোয়ের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে গন। সাধারণত গো ভার্বের কিন্তু প্যাসিভ হয় না, কারণ গো হচ্ছে কি একটা ইনট্রানজিটিভ ভার্ব, গোটা একটা কি ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্ব মানে যে ভার্বের অবজেক্ট থাকে না। কিন্তু এখানে দেখো গো থ্রো, কিন্তু গো এর সাথে যখন থ্রো যুক্ত হলো, থ্রো, তখন কিন্তু এটা একটা ট্রানজিটিভ সেন্স প্রকাশ করলো। গো থ্রো মানে পড়ে শেষ করা, যেমন এটা রিড, রিডের সিনোনিম হিসেবে ইউজ করা হলো। রিড মানে পড়া, কি পড়া, বই পড়া। এটা যেমন একটা অবজেক্ট নেয়, তেমনি এইটাও একটা অবজেক্ট নেয়, তাই এটা ট্রানজিটিভ হয়ে গেল। তাই এখানে বি গন থ্রো। তো এখানে যদি থ্রোটাকে আমরা আলাদা করে ফেলি, তাহলে কিন্তু সেই অর্থটা আর প্রকাশ করবে না, তখন কিন্তু সেন্টেন্সটাও আর হবে না। অর্থাৎ ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর, যেমন এখানে ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর, এক্ষেত্রে ডাউন দেখো এখানে একটা প্রিপোজিশন ছিল, বাট এখানে দুইটা প্রিপোজিশন, ডাউন আপন। লুকের পরে এই ধরনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। স্বাভাবিকভাবে লুক অর্থ হচ্ছে তাকানো, কিন্তু এখানে যখন লুকের পরে আমি ডাউন এবং আপন যোগ করলাম, তখন এটার অর্থ হয়ে গেল ঘৃণা করা, কাউকে হেয় করা বা ছোট করে দেখা। অর্থাৎ ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর, এটা আবার তোমরা মনে করো না যে লুক মানে তাকানো, তো এক্ষেত্রে তাকানো অর্থে বসে নাই। তো দেখো তাহলে কি হবে, এটা যেহেতু লেট ডোন্ট আছে, তাহলে লেট নট, এরপরে অবজেক্ট আসবে, নটের পরে অবজেক্ট আসবে, অবজেক্ট কি দ্য পোর, লেট নট দ্য পোর, এরপরে হচ্ছে বি, তো তেমনই লুকড ডাউন আপন ঠিকই থাকবে, look down upon, let not the poor be looked down upon, take care of your parents। তো টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস, এইটুকুকে তুমি কি করবে, টেক কেয়ার অফ, টেক কেয়ার অফ পুরোটুকুই কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে গ্রুপ ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তো এক্ষেত্রেও আমি কি করব, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্ট নিয়ে আসবো, লেট ইউর প্যারেন্টস, লেট ইউর প্যারেন্টস, এরপরে বি নিয়ে আসবো, বি টেকেন কেয়ার অফ, বি টেকেন কেয়ার অফ। এরপর হচ্ছে ব্রিং দ্যাম টু বুক, এক্ষেত্রেও একটা বিষয়, ব্রিং টু বুক, ব্রিং টু বুক মানে কি, ব্রিং শব্দের অর্থ হচ্ছে আনা, কিন্তু বুক শব্দের অর্থ হচ্ছে কি বই, অর্থাৎ ব্রিং মানে আনা, বুক মানে হচ্ছে বই, কিন্তু তাহলে কি বই আনা না। যখন আমি ব্রিং টু বুক দিব, লিখব ব্রিং টু বুক, সেক্ষেত্রে তখন এটা অর্থ হয়ে যাবে, এটা অর্থ হয়ে যাবে আইনের আওতায় আনা, আইনের আওতায় আওতায় আনা মানে শাস্তি দেওয়া বা শাস্তির আওতায় আনা। তো ব্রিং দ্যাম টু বুক, ব্রিং দ্যাম টু বুক, এক্ষেত্রে দেখো কাদেরকে আনবে, তাদেরকে, তাদেরকে বলতে এখানে সাধারণত অপরাধীদেরকে বোঝানো হচ্ছে, কিন্তু ব্রিং দ্যাম টু বুক এইটুকু মূল অর্থ হচ্ছে এটা, আর এটা মিলে অর্থ হচ্ছে শাস্তি দেওয়া। যেমন আমরা এটাকে লিখতে পারি লেট, তাহলে কি লিখব, এই অবজেক্টটা লিখব, লেট দ্যাম be brought, let them be brought to book, তাদেরকে আইনের আওতায় আনা হোক। tell her to go, এখানে আবার দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব আছে, টু গো এবং টেল, যদিও এখানে সাবজেক্ট, যেহেতু এখানে সাবজেক্ট নাই, সেহেতু কিন্তু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই আমরা কি করব, let her be told
let her be told to go, let her be told to go, এটা হচ্ছে এই tell her to go এর প্যাসিভ ফর্ম। তো আমরা এখানে যেটা দেখালাম সেটা শুধু ইম্পারেটিভ সেন্টেন্সের 6টি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখালাম, গুরুত্বপূর্ণ প্যাসিভ ফর্ম দেখালাম, যেটা তোমাদের এই সেন্টেন্সগুলোর মধ্যে থেকে 2-1টা পরীক্ষায় থাকে প্রায় সময়ই। তাই গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করবে, না বুঝলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে। সেই কমেন্ট অনুসারে হয়তো আমরা আরও ফিডব্যাক ক্লাস দিব। তো যেহেতু আমাদের সেপ্টেম্বরের আবার ফার্স্ট উইকে এবং স্টার্টিং পয়েন্ট অফ সেকেন্ড উইকেও আমাদের এক্সাম হবে আরেকটা, যেটা হচ্ছে হাফ ইয়ারলি এক্সাম। তো সেহেতু তোমাদের প্রত্যেকটা ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কি অল ইউ উইল ওয়াচ আওয়ার ভিডিওস উইথ গ্রেট অ্যাটেন্টিভনেস, অর্থাৎ গ্রেট অ্যাটেনশন যদি কম থাকে তাহলে হয়তো তোমার এক্সামগুলো ভালো হবে না। কাজেই শুধু এই ক্লাসের উপর ডিপেন্ড করলে হবে না, আরও বিভিন্ন সাইড থেকে অর্থাৎ টেক্সট বুক এবং টেক্সট বই বাইরে থেকে তোমাকে জ্ঞান আহরণ করতে হবে। তো সেই লক্ষ্যে এই সেপ্টেম্বরের ফার্স্ট উইক আর সেকেন্ড উইকের স্টার্টিংয়ে তোমাদের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নেবে। এরপরে আসো আমরা দেখি যে কিছু অ্যাসার্টিভ সেন্টেন্স সেগুলোকে কিভাবে প্যাসিভ করা যায়, মানে প্যাসিভগুলো কত সুন্দর হয়। যেমন দেখো, নোবডি নোজ হিম হেয়ার, এক্ষেত্রে একটা বিষয় খেয়াল করো, নোবডি হচ্ছে সাবজেক্ট, নোজ মানে চিনে না, হিম কাকে, তাকে চিনে না, হেয়ার এখানে কেউ তাকে চিনে না। তাহলে আমি যদি এটাকে প্যাসিভ করি তাহলে সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট, তাহলে অবজেক্টকে হিমটা কী হয়ে যাবে, হি হয়ে যাবে। হি ইজ not known here, he is not known here, মূলত সে এখানে পরিচিত নয়। এখানে কিন্তু আমার বাই নোবডি বা টু নোবডি, এখানে যেহেতু নট লিখে দিছি তো টু এনিবডি বা বাই এনিবডি আসবে না, কারণ এটা দ্বারাই প্রকাশ পাচ্ছে এই সেন্সটুকু। কারণ এখানে বোঝানো হচ্ছে যে সে এখানে পরিচিত নয়, এখানে পরিচিত নয় মানে এখানকার মানুষ তাকে চিনে না। তাই নোবডি নোজ হিম হেয়ার এটাকে চেঞ্জ করলে হবে হি ইজ নট নোন হেয়ার। উই মেড ইউ ফুল, উই মেড ইউ ফুল, এখানে খেয়াল করো, এখানে একটা অবজেক্ট আছে এই ফুল, আর একটা আছে ইউ। তো উই মেড হিম ক্যাপ্টেন, উই মেড হিম ফুল, এই ধরনের বিষয়গুলো সাধারণত ফ্যাক্টিটিভ অবজেক্ট বলা হয়। তো এগুলি আমি নিব না, এটাকে নিব না, এটাকে নিব ইউ। যেহেতু এটা পাস্ট ফর্ম তাহলে এটা হবে ইউ ওয়ার মেড কি ফুল বাই আস, এক্ষেত্রে আমরা বাই লাগবো। শি হার্ট হারসেলফ, শি হার্ট হারসেলফ, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। এই রিফ্লেক্সিভ প্রনাউন যদি কোনো সেন্টেন্সের অবজেক্ট হিসেবে বসে থাকে তাহলে সেক্ষেত্রে আর সাবজেক্টকে অবজেক্ট চেঞ্জ করার প্রয়োজন পড়ে না, কারণ হারসেলফ কে, সে নিজেই। তাহলে আমি হারসেলফকে যদি শি করি তাহলে শি তো সেই তো। তাই যেমন আই মাইসেলফ মানে আই ডিড ইট মাইসেলফ, অর্থাৎ মাইসেলফটা কে, আমি নিজেই। তাহলে আমি যদি মাইসেলফের পরিবর্তে আই লিখি তাহলে ফার্স্টে আইটা লিখলে সমস্যা কি? যেমন এখানে আমি শি লিখব, কারণ এটার সাবজেক্টিভ ফর্ম শি, যেহেতু এটা হার্টের সাথে অ্যাস নাই, অনেকেই ধারণা করতে পারো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বারবার সাথে অ্যাস দেয় নাই, তার মানে এটা ভুল, কিন্তু না, এটা পাস্ট ফর্ম এটাই, তাই আমি এটা পাস্ট ইনডিফিনিট লিখেছি। তো শি ওয়াজ হার্ট বাই হারসেলফ। খেয়াল করো এখানে রিফ্লেক্সিভ প্রনাউনের পূর্বে বাই বসবে এবং আগের অংশটুকু মানে সাবজেক্ট ঠিক থাকবে, বি ভার্ব বসানোর পরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এটা হচ্ছে এই ধরনের যত রিফ্লেক্সিভ প্রনাউনযুক্ত অবজেক্টযুক্ত সেন্টেন্স থাকবে সব ক্ষেত্রেই এটা করবে, তবে সেটা অবশ্যই মূল ভার্বের অবজেক্ট হতে হবে। আই স হার গোয়িং, এখানে আরেকটা বিষয় বলে রাখি, এখানে গোয়িং একটা প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ নন ফাইনাইট ভার্বগুলো সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে নন ফাইনাইট ভার্বগুলো কি হয় না, অর্থাৎ এই প্যাসিভ ফর্মে ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না।
কিছু কিছু ক্ষেত্রে ছাড়া। যেমন এখানে হার গোয়িং, এটা প্রেজেন্ট পার্টিসিপল, আইএনজি যুক্ত থাকলে সেটা আর কি হবে না, অর্থাৎ প্যাসিভের বি ভার্বের পরে বি3 তে রূপান্তরিত হবে না। তার মানে এখানে মূলত সাবজেক্ট, ভার্ব, এই অবজেক্ট, এই তিনটা জিনিস কল্পনা করতে হবে আমাদেরকে। তাই হার মানে কি শি, যেহেতু ও স ছিল ওয়াজ, শি ওয়াজ সিন, শি ওয়াজ সিন কোথায়, গোয়িং, শি ওয়াজ সিন গোয়িং, তাকে যাইতে দেখা হয়েছিল বাই মি। তারপর দেখো আরেকটা বিষয় আমরা বলি যে হি ইজ গোয়িং টু, মানে ইজ গোয়িং টু, আর গোয়িং টু, তারপরে ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু, এম গোয়িং টু, এগুলো এক ধরনের মডাল ভার্ব হিসেবে এইগুলো ব্যবহৃত হয়ে থাকে। তো এই মডাল ভার্বগুলির ক্ষেত্রে আমাদের মডাল ভার্বের নিয়ম অনুসারে যেটা হয় সেটা করতে হবে। তবে এখানে খেয়াল করো, এখানে অবজেক্ট কিন্তু আছে, আ নিউ জব, তাহলে আ নিউ জব লিখবো আমি, নিউ জব। এক্ষেত্রে ইজি থাকবে, কারণ একটি জব, এখানেও হি যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানেও তাই, হি ইজ আ জব ইজ গোয়িং টু বি, আ নিউ জব ইজ গোয়িং টু বি স্টার্টেড। সাধারণত মডাল ভার্বের পরে বি বসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তারপরে বাই হিম। তো এটা হচ্ছে মডাল ভার্বযুক্ত ক্ষেত্রে, মানে বাক্যের ক্ষেত্রে প্যাসিভ ফর্ম। যেমন আই ওয়ান্ট টু ডু ইট, এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আই ওয়ান্ট টু ডু ইট, এক্ষেত্রে দেখো এই ইটটা হচ্ছে অবজেক্ট, কিন্তু আই হচ্ছে সাবজেক্ট। আই ওয়ান্ট টু ডু ইট, আমি এটা করতে চাই। তাহলে মূলত এই যে ওয়ান্ট টু, এখানে হালকা একটু চেঞ্জ করে এই ভার্বটাকে আমি প্যাসিভ ফর্মে নিয়ে যাব। যেমন আই ওয়ান্ট কি, আমি চাই এটা, টু বি ডান, আই ওয়ান্ট ইট টু বি ডান। মানে এটাকে যদি আমরা এভাবে করি, ইট ইজ ওয়ান্টেড বাই মি টু ডু, এটা না হয়ে এটা সুন্দর হবে, কারণ ওয়ান্টের অবজেক্ট কিন্তু সরাসরি এখানে নাই। তাই এখানে ওয়ান্টের অবজেক্ট যেহেতু নাই সরাসরি, তাই আমরা আই ওয়ান্ট ইট টু বি ডান, আমি এটা করতে চাই, আমি এটা এই কাজটা আমার দ্বারা করা হোক, করতে চাওয়া হয়, এই অর্থে ব্যবহৃত হয় আর কি, আই ওয়ান্ট ইট টু বি ডান। ঠিক আছে, তো এই যে এক্সেপশনাল রুলসগুলি দেখলাম, আরও অনেক আছে। তো আজকের এই স্বল্প পরিসরে যতটুকু সম্ভব আমি তুলে ধরলাম। আশা করি তোমরা বোঝার চেষ্টা করবে, মনোযোগ দিয়ে ক্লাসটা করবে, আর অবভিয়াসলি নেক্সট এক্সামের জন্য প্রিপারেশন নিবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।